ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বেগ সৌদি বাদশাহ, কঠিন পদক্ষেপের ডাক। ন্যাটো সদস্য হিসেবে তুরস্ক S-400 ব্যবহার করবে। 28 বছর পর নাগর্নো কারাবাখে শোনা গেল আজানের ধ্বনি। উইঘুর মুসলিমদেরকে ক্যামেরা দিয়ে নজরদারির তথ্য ফাঁস। যুক্তরাষ্ট্রের F-35 বিমান পেতে আবারও আলোচনার প্রস্তাব তুরস্কের। ফ্রান্সে মুসলিম শিশুদের আটকে নিন্দা জানিয়েছে ইহুদি সংগঠন IJFP। ইমরান খানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। ইউরেনিয়ামের মজুদ 12 গুণের বেশি বৃদ্ধি করেছে ইরান। চীনের উপর আরও নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের। মার্কিন সর্বোচ্চ চাপ প্রয়োগের যুগে অবসান হতে চলেছে, ইরানের প্রেসিডেন্ট। অবশেষে জনসমক্ষে এলেন ট্রাম্প, ছিলেন বিমর্ষ। হল্যান্ডের হেগের সৌদি দূতাবাসে গুলিবর্ষণ। করোনার ভ্যাকসিনের সুখবরে তেলের দাম বাড়ছে বিশ্ববাজারে। এবং সবশেষে থাকছে পশ্চিমবঙ্গে মুসলিম রাজনীতির উত্থান। ইরানের পারমাণবিক উন্নয়ন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের। বৃহস্পতিবার দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি ইরানের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান তিনি। দীর্ঘদিন পর জনসমক্ষে ভাষণ দিয়েছেন 84 বছরের বাদশাহ সালমান। এর আগে সর্বশেষ গত সেপ্টেম্বরে এক ভিডিও লিঙ্কের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভিডিও লিঙ্কের মাধ্যমে বক্তব্য দেন তিনি। কিছু ন্যাটো সদস্য S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করায় তুরস্ক S-400 ব্যবহার করবে বলে জানিয়েছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাশিয়ার তৈরি এবং এটি S-400 প্রতিরক্ষা ব্যবস্থার পুরনো সংস্করণ। তুরস্কের সংসদের পরিকল্পনা ও বাজেট কমিটির সদস্য হুলুসি আকার বলেন, যেভাবে S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ন্যাটোর সদস্য দেশগুলোতে ব্যবহৃত হয়, S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্ক সেভাবেই ব্যবহার করবে। রাশিয়া S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 20টি দেশে বিক্রি করেছিল। এর মধ্যে ন্যাটো সদস্য দেশ বুলগেরিয়া, গ্রিস ও স্লোভাকিয়া রয়েছে। দীর্ঘ 28 বছর পর বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চলে শোনা গিয়েছে পবিত্র আজানের ধ্বনি। গত সপ্তাহে রাশিয়ার মধ্যস্থতায় শান্তি চুক্তির মাধ্যমে আর্মেনিয়া সরকার অঞ্চলটির দখল মুসলিম প্রধান দেশ আজারবাইজানের হাতে ফিরিয়ে দেওয়ার পর বুধবার অঞ্চলটির দ্বিতীয় বৃহত্তম শহর সোসার একটি মসজিদে আজান দেন এক আজারি সেনা। এদিকে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে সোসার আজান দেওয়ার একটি ভিডিও। জানা যায়, সেনাবাহিনীর পোশাক পরা ওই ব্যক্তি ঐতিহাসিক ইউখারি গবহার আগা মসজিদে আজান দিচ্ছিলেন। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি সাবার তথ্যমতে 1992 সালের 8 মে সোসা দখল করে আর্মেনীয় বাহিনী। ভৌগোলিক অবস্থানের কারণে শহরটি গুরুত্বপূর্ণ অনেক। চীনা কমিউনিস্ট পার্টি CPC শাসিত চীন কর্তৃক জিনজিয়াং প্রদেশের জাতিগত মুসলিম সংখ্যালঘু উইঘুরদের উপর নির্যাতনের খবর সবারই জানা। এবার দেশটির বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ উঠল। দেশটি উইঘুরদের উপর ব্যক্তিগত নজরদারি চালাতে বিশেষ প্রযুক্তি ক্যামেরা ব্যবহার করছে বলে জানা গিয়েছে। যুক্তরাষ্ট্রের পেনসিল ভানিয়া ভিত্তিক ভিডিও অনুসন্ধান বিষয়ক প্রতিষ্ঠান IPVM এ বিষয়ক তথ্য প্রকাশ করেছে। তারা জানিয়েছে, দাহুয়া টেকনোলজির নামের একটি প্রতিষ্ঠান উইঘুরদের উপর নজরদারি চালাতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরা তৈরি করেছে, যাতে চীন সরকার সংখ্যালঘুদের গতিবিধি জানতে তা কাজে লাগাতে পারে। দাহুয়া টেকনোলজির প্রতিদ্বন্দ্বী আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান হিগভিশনের বিরুদ্ধেও একই রকম অভিযোগ উঠেছে। 2019 সালে মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে নজরদারি চালানোর অপরাধে এই দুই প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 কর্মসূচি নিয়ে আবারও আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে তুরস্কের পক্ষ থেকে। বৃহস্পতিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার যুক্তরাষ্ট্রকে এ কর্মসূচিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, S-400 প্রযুক্তি ও F-35 এই উভয়ের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠায় আলোচনায় আগ্রহী তুরস্ক। তুরস্ক কর্তৃক রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ক্রয়ের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তাদের F-35 যুদ্ধবিমান বিক্রয়ের কর্মসূচি থেকে তুরস্ককে বাদ দিয়েছিল। তুরস্ক মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের অন্তর্ভুক্ত দেশ, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সন্দেহ অবিশ্বাস সৃষ্টির পরিপ্রেক্ষিতে রাশিয়ার কাছ থেকে S-400 প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করা হয়। এতে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের তৈরি বিশেষ প্রতিরক্ষা ক্ষমতাসম্পন্ন বিমান প্রদান করতে অসম্মতি জানায়। হুলুসি আকার বলেন, এই দুই প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য প্রতিষ্ঠার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী তুরস্ক। এছাড়া তিনি আরো বলেন, F-35 প্রযুক্তির নিরাপত্তা যুক্তরাষ্ট্রের কাছে যেমন গুরুত্বপূর্ণ, আঙ্কারার কাছেও তার গুরুত্ব তেমনি। ফ্রান্সের 10 বছর বয়সী 4 মুসলিম শিশুকে জিজ্ঞাসাবাদের নামে আটক করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইহুদি সংগঠন জিওস ফ্রান্স ইউনিয়ন ফর পিস। তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলের বরাতে জানা যায়, শিশুদের সন্ত্রাসবাদের অভিযোগে আটক করায় ফরাসি সরকারের এই আচরণকে বর্বরোচিত কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে ইহুদি সংগঠনটির সদস্য জার্জেস গাম্পেল। ফ্রান্সের একটি স্কুলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের ঘটনায় এক শিক্ষকের শিরোচ্ছেদের পর গত সপ্তাহে স্কুলটির 4 মুসলিম শিশু শিক্ষার্থীকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় দেশটির পুলিশ। এদের মধ্যে 3 জন তুরস্ক ও একজন আলজেরিয়ার বংশোদ্ভূত। পাকিস্তান সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর প্রতিবেশী দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে দ্বিপক্ষীয় সীমান্ত বাণিজ্য আলোচনায় গুরুত্ব পায়। মোহাম্মদ জাভেদ জারিফ ও ইমরান খান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তেহরান ও ইসলামাবাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপরও গুরুত্ব আরোপ করেন। আন্তর্জাতিক একটি চুক্তির আওতায় ইউরেনিয়ামের মজুদ 12 গুণের বেশি বৃদ্ধি করেছে ইরান। গ্লোবাল ওয়াচডগ এ তথ্য নিশ্চিত করেছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইআইএ বলছে, এখন ইরানের ইউরেনিয়ামের মজুদের পরিমাণ প্রায় 2443 কেজি। মূলত পারমাণবিক বোমা তৈরিতে ইউরেনিয়াম ব্যবহার করা হয়, তবে ইরান সবসময় দাবি করে আসছে যে তারা শান্তিপূর্ণ কাজে ব্যবহার করার জন্য পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এর আগে গত সেপ্টেম্বরে ইউরেনিয়ামের মজুদ 10 গুণ বৃদ্ধি করেছিল ইরান। সে সময় ইরানের ইউরেনিয়ামের মজুদের পরিমাণ ছিল 2104 কেজি। চীনের উপর আবারও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। হংকংয়ে গণতন্ত্রপন্থী 4 সংসদ সদস্যকে বহিষ্কারের ঘটনাকে সুস্পষ্টভাবে লঙ্ঘন বলে উল্লেখ করে বেইজিংয়ের উপর নিষেধাজ্ঞার হুমকি দিল ওয়াশিংটন। বুধবার দিনের শুরুতে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে গণতন্ত্রপন্থী 4 সংসদ সদস্যকে বহিষ্কার করেন হংকংয়ের নির্বাহী। কিছুদিন আগেই বেইজিংয়ে একটি নতুন বিল পাশ করেছে, যার ফলে আদালতের নির্দেশ না নিয়েই সংসদ সদস্যদের বহিষ্কার করার ক্ষমতা পেয়েছে সরকার। ওই বিলে বলা হয়েছে, কোনো এমপি যদি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হন, তারা যদি হংকংয়ের স্বাধীনতার কথা বলেন এবং শহরটির উপর চীনের সার্বভৌমত্ব অস্বীকার করেন অথবা বিদেশি হস্তক্ষেপ কামনা করেন, তবে তাদের বহিষ্কার করা যাবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডাক্তার হাসান রুহানি বলেছেন, মার্কিন সর্বোচ্চ চাপ প্রয়োগের যুগের অবসান হতে চলেছে। তিনি বৃহস্পতিবার শিক্ষা বিষয়ক কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় কথা বলেন। ভিডিও লিঙ্কের মাধ্যমে এসব প্রকল্প উদ্বোধন করে তিনি আরো বলেন, ইরান জাতি শত্রুদের অবৈধ নিষেধাজ্ঞা মোকাবেলা করে এগিয়ে যাবে। ইরানিরা প্রতিরোধ ও দৃঢ়তার ইতিবাচক ফল পাবে। শত্রুদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ঘটছে একের পর এক নাটকীয়তা। অনিশ্চয়তার অন্ধকার যেন কাটছে না বিশ্বের সবচেয়ে পুরনো গণতান্ত্রিক দেশটিতে। ভোটে কারচুপির অভিযোগে বুধবার পেনসিলভেনিয়ায় মামলা করেছে ট্রাম্প শিবির। আর জর্জিয়া অঙ্গরাজ্যের ভোট আবারও হাতে গণনার ঘোষণা এসেছে, ফলে এখনো ফলাফল ঘোষণা হয়নি অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যেও। বুধবার তার্জেনিয়ার আর্লিংটনে জাতীয় সমাধিস্থলে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অবসরপ্রাপ্ত সৈনিক দিবস বা ভেটারান্স ডে উপলক্ষে রাষ্ট্রীয় এই অনুষ্ঠানে 6 দিন পর জনসমক্ষে এলেন ট্রাম্প। ছিলেন বিষণ্ণ। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সঙ্গে থাকলেও ছিলেন ট্রাম্পের থেকে দূরে। হল্যান্ডের হেগ শহরে সৌদি দূতাবাসে গোলাগুলির ঘটনা ঘটেছে, এতে কেউ হতাহত হয়নি। হ্যাগের পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার সকালে এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ বলছে সকাল 6টার আগে সৌদি দূতাবাস ভবন লক্ষ্য করে গুলি চালানো হয় এবং গুলির খোসা রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। গুলি লেগে জানালায় গর্তের সৃষ্টি হয়েছে। হ্যাগের পুলিশ মুখপাত্র বলেছেন সৌদি দূতাবাস ভবনে গুলিবর্ষণের ঘটনা কেন ঘটানো হয়েছে তা তদন্ত করা হচ্ছে, তবে কারা এই ঘটনা ঘটিয়েছে এখন পর্যন্ত পরিষ্কার নয়। ফাইজার ও বায়োএনটেকের করোনা ভ্যাকসিন 90% কার্যকর বলে খবর ঘোষিত হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 11ই নভেম্বর থেকে বিশ্ববাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট তেলের দাম $1 বেশি 2.3% বেড়ে $44.68 পৌঁছেছে। এছাড়া একই দিন ওয়েস্ট টেক্সাস তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $1 2.4% বেড়ে $42.44 উঠে। এর আগে মঙ্গলবার ইরানের রপ্তানিযোগ্য তেলের দাম $40.73 পর্যন্ত বেড়ে গিয়েছিল। পশ্চিমবঙ্গে 2021 সালের গুরুত্বপূর্ণ রাজ্য অ্যাসেম্বলি নির্বাচনের আগে মুসলিম ভোটারদের ইস্যুটি অনেক বড় হয়ে দেখা দিয়েছে। রাজ্যের ক্ষমতাসীন দল মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এআইটিসির উপর একটা বড় ধরনের প্রভাব ফেলছে। রাজ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপি উত্থানের পরিপ্রেক্ষিতে মুসলিম ইস্যুটি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এই মুহূর্তে ভারতের কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি। 2011 সালের শুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গে মুসলিম সংখ্যা 27% একটু বেশি, অর্থাৎ রাজ্যে প্রতি 3 জন ভোটারের একজন হলো মুসলিম, যাদের অধিকাংশই সুন্নি। 1947 সালে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের মুসলিমরা প্রথমে কংগ্রেসকে সমর্থন দিয়েছিল। এরপর সিপিআইএম এর নেতৃত্বাধীন বামফ্রন্ট এবং 2011 সাল থেকে তারা মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে সমর্থন দিচ্ছে। 294টি অ্যাসেম্বলি আসনের মধ্যে প্রায় 75% রয়েছে দক্ষিণ বাংলায়।